আর ফলাফল যেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এর যে ম্যাচটি আজকে ছিল, যেখানে ভারতের প্রথম ম্যাচ এবং ভারত আর বাংলাদেশের এই ম্যাচে ভারত 6 উইকেটে জিতেছে 21 বল বাকি থাকতে এই ম্যাচটি জিতে নেয়। বাংলাদেশ প্রথমে 49.4 ওভারে 228 রান করে, তৌহিদ হৃদয়ের অনবদ্য শতরান সেই ইনিংসে দেখা গেছে এবং তার পাল্টা দিয়েছে শুভমন গিল, যেখানে তিনিও শতরান করেছেন এবং ভারতকে একদম জিতিয়ে তারপর মাঠ ছেড়েছে। অতএব যতগুলো ওভার খেলা হয়েছে 46.3 ওভার ভারতের এই ইনিংসটাই শুভমন গিল প্রথম থেকে কিন্তু ছিল, কারণ ওপেন করতে নেমেছিল রোহিতের সঙ্গে, তারপর একটা পার্টনারশিপ হয়, ভালো পাওয়ার প্লেটা যায়। কিন্তু একদম প্রথম থেকে আসবো, কয়েকটা জিনিস নোট ডাউন করেছি কারণ কথা বলতে গেলে সেগুলো সব ভুলে যেতে পারি। প্রথমে বলবো যে পিচ অত্যন্ত বাজে একটা পিচে খেলা হয়েছে, যেখানে অত্যন্ত বাজে হলেও আইসিসির ডিমেরিট পয়েন্টে যাবে না অবশ্যই। তার কারণ প্রথমত যেহেতু এটা আইসিসির টুর্নামেন্ট, সেখানে আইসিসি কাকেই বা ডিমেরিট পয়েন্ট দেবে এটা বুঝতে হবে। আর তাছাড়া পিচ খুব একটা যে খারাপ আবার খুব একটা যে ভালো সেটাও বলা চলে না, কারণ প্রথম দিকে এবং শেষের দিকে পার্থক্য অবশ্যই চোখে পড়েছে। প্রথম দিকে যখন বাংলাদেশ ব্যাট করছিল তখন মোটামুটি ভালোই আসছিল বল ব্যাটে, কিন্তু দ্বিতীয় ইনিংস যখন শুরু হয়েছে, অতএব ভারতের যে ইনিংসটা শুরু হয়েছে সেখানে কিন্তু বল অনেকটা থেমে আসছিল। যত সময় এগোচ্ছিল পিচ আরো মন্থর হচ্ছিল, ফলে শট খেলতে অসুবিধা হচ্ছিল, যেখানে বিরাট কোহলির মতো প্লেয়াররা, স্ট্রোক প্লেয়াররা, যারা খেলতে ভালোবাসে, যারা বলের স্পিড, যারা পিচের গতিকে ইউজ করে, তারা কিন্তু এই পিচে একটু হলেও অসুবিধায় পড়বে, এটা বলাই চলে, সেটাই দেখা গেছে। তবে শুভমন গিল আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে। এই যে মন্থর পিচ হওয়া সত্ত্বেও যেভাবে সে খেলেছে সেটা এক কথায় অনবদ্য। প্রথম থেকে যদি বলি প্লেইং 11 নিয়ে যখন এই যে কথা বলছি, এই কথার মাধ্যমেই সেটা প্রকাশ পাবে। কিন্তু প্লেইং 11-এ এছাড়া ভালো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বেঞ্চে অবশ্যই অর্শদীপ আছে এবং বরুণ চক্রবর্তী আছে, তবে এই প্রথম একটা ম্যাচ থেকে যদি আমি কুলদীপকে বলে দিই যে ব্যর্থ, বা হর্ষিত রানা কিন্তু ভালো বল করেছে, অবশ্যই হর্ষিত রানা ভালো বল করেছে, উইকেট নিয়েছে, তার একটা আইসিসি টুর্নামেন্ট এই প্রথমবার তাকে খেলতে হচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালোই বল করেছে। কুলদীপের ক্ষেত্রে ইকোনমিক্যাল অবশ্যই, কিন্তু উইকেট যেটা কুলদীপের কাছ থেকে চাওয়া হয় উইকেটটা সেটা নেই, সেটা একদম নীল হয়েছে। কুলদীপের একটা অস্ত্রোপচার হয়েছে, খুব সম্ভবত হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে আমি যদি খুব ভুল না হয়, তো তারপরে একটা রিকভারি টাইম লাগে, সেটা কাটিয়ে এসেছে, অতএব তাকেও সময় দিতে হবে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই ধরনের যদি পিচ হয়, এই পিচে বরুণ চক্রবর্তী ভালো খেললেও খেলতে পারে, দুজনেই রিস্ট স্পিনার, তো লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হতে পারে, কিন্তু এখনই হয়তো বা দরকার নেই। আবার এটাও ঠিক যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট খুব বেশি হাতে কিন্তু ম্যাচ পাওয়া যাবে না, একটা দুটো ম্যাচ, একটা ম্যাচ খারাপ খেলা, একটা ম্যাচ হেরে যাওয়া মানেই কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দিকে এগিয়ে যাওয়া, সেটাও মাথায় রাখতে হবে। অতএব সেইভাবে দলটাকে সাজাতে হবে। আশা করছি অবশ্যই যে ম্যানেজমেন্ট আছে তারা পুরো এই দিকটা বিচার বিবেচনা করে দেখবে, যখনই দরকার হবে তখনই অর্শদীপ বা বরুণ চক্রবর্তী এদেরকে খেলানো হবে, রেস্ট দেওয়া হতে পারে। কিন্তু ভারত যখন বোলিং করলো সেই সময় মোহাম্মদ শামি, বোধহয় কিছু কিছু প্লেয়ার আছে যারা বড় ম্যাচের খেলোয়াড়, আবার কিছু কিছু প্লেয়ার আছে যারা বড় টুর্নামেন্টের খেলোয়াড়, মোহাম্মদ শামি বোধহয় সেই রকমই, কারণ আইসিসি টুর্নামেন্টে মোহাম্মদ শামি এক আলাদা ধরনের বোলার হিসেবে দেখা দেয়। চোট সারিয়ে মোহাম্মদ শামিও ফিরেছে, তারপর ইংল্যান্ড সিরিজ খেলেছে, তা সেখানে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, খুব একটা খারাপ বল করে, হ্যাঁ উইকেট পায়নি, মোহাম্মদ শামির মতো কিছু হয়নি, কিন্তু ওই যে বললাম বড় প্লেয়ার বড় টুর্নামেন্টের জন্যই বোধহয় থাকে। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 5 উইকেট নিয়েছে মোহাম্মদ শামি, যার ফলে বাংলাদেশের রান তোলার যে গতি সেটা মন্থর হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো
জাকের আলী এবং তৌহিদ হৃদয় এই দুইজন যেভাবে ব্যাট করেছে, আমরা গতকালের যদি ম্যাচটার কথা ভাবি, নিউজিল্যান্ড এবং পাকিস্তান, প্রথমে নিউজিল্যান্ডের বোধহয় 2 থেকে 3টে উইকেট বোধহয় খুব তাড়াতাড়ি পড়ে যায়। তারপর উইলিয়াম আর টম লেথামের আগে ড্যারেল মিচেল, এই ইয়ং আর মিচেলের মধ্যে একটা পার্টনারশিপ হয়। তারপর টম লেথামের সঙ্গে একটা পার্টনারশিপ হয়। আর যখন উইলিয়াম আউট হয়ে গেল 17 রান করার পরে, তারপরে গ্লেন ফিলিপসের সঙ্গে টম লেথামের একটা পার্টনারশিপ হয়। এই যে পার্টনারশিপগুলো, এগুলো কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেটাই দেখা গেল আজকের ম্যাচটাতেও। হ্যাঁ, ম্যাচের মোড়টা ঘোরাতে পারেনি, তবে ম্যাচ যেদিকে আটকে গিয়েছিল বাংলাদেশের জন্য, সেদিক থেকে দেখতে গেলে খুব ভালো একটা জায়গায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ, এটা বলাই চলে। অবশ্যই একটা ক্যাচ দিয়ে বিচার করা যায় না, কিন্তু রোহিত শর্মা তার যা প্রতিক্রিয়া ছিল ওই অক্ষর প্যাটেলের হ্যাট্রিক বলটাতে, যেভাবে ক্যাচটা মিস করেছেন, একদম একটা লোপ্পা ক্যাচ যাকে বলে, একটা প্র্যাকটিস করানো স্লিপ ফিল্ডারদের সেই রকম একটা ক্যাচ, সেটা যখন মিস করলেন এবং তার প্রতিক্রিয়ায় বলে দিচ্ছিল যে কতটা কষ্ট হয়েছে এবং কতটা খারাপ পর্যায়ে যেতে পারে, সেটা তো জাকের আলী দেখিয়ে দিয়েছে। তারপরে 60 রানের ওপর রান করেছে, সেদিক থেকে দেখতে গেলে খুব ভালো খেলেছে। তৌহিদ হৃদয় বোঝাই গেল না কখন 17 রান করে দিলেন। অবশ্যই তার একটা পুল হয়েছিল পায়ে, সেদিক থেকে দেখতে গেলে তার চোট গুরুতর যেন না হয়, কারণ বাংলাদেশের পরে যে ম্যাচগুলো আছে সেগুলো অত্যন্ত কঠিন, সেখানেও তাকে ভালো খেলতে হবে। আর তাছাড়া বাংলাদেশ নিয়ে এরকম কিছু বলার নেই। ব্যাটিংয়ের ক্ষেত্রে এত জঘন্য ব্যাটিং করেছে, বিশেষ করে যখন একের পর এক, যখন প্রথম দিকে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রথম দিকে আমি লক্ষ্য করেছিলাম যে অফ স্টাম্পের বাইরে কিন্তু বল করছিল মোহাম্মদ শামি, হর্ষিত রানা এরা। এবার এই অফ স্টাম্পের বাইরে গিয়ে বোধহয় কোহলির ভূতটা তাদের মাথায় চেপে গিয়েছিল, কারণ সৌম্য সরকার থেকে শুরু করে মেহেদি সকলেই ওই বাইরের বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে আউট হয়ে যায়। নাজমুল হোসেন শান্ত, যিনি অধিনায়ক বাংলাদেশের, তাকেও এইভাবেই আউট হতে হয়েছে। তো সব মিলিয়ে শুধু জাকের আলী এবং তৌহিদ হৃদয় ছাড়া বলার কিছু নেই। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, গতকালের যে ম্যাচটা ছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের, সেখানে মোহাম্মদ রিজওয়ান তার বাজে অধিনায়কত্বের একটা সমালোচনা করা হয়েছে। সেরকমই আজকে রোহিত শর্মার অধিনায়কত্ব আমার খুব একটা পছন্দ হয়নি, ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। তার কারণটা আমি বলি, কারণ নিউজিল্যান্ড যখন বল করছিল গতকাল, তখন স্যান্টনার, নিউজিল্যান্ডের অধিনায়ক, যদি তার ফিল্ড প্লেসমেন্টটা দেখা হয়, তাহলে কিন্তু ক্লোজিং যারা ফিল্ডার আছে তাদের কিন্তু ওই 30 গজের যে সার্কেলটা আছে তার মধ্যে রেখেছিল, এবং অফ স্টাম্পের দিকে অথবা যেটা আপনার লেগ স্টাম্প সেই দিকটায় এই যে ফিল্ডিংগুলো, এটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ফলে 1 রান 2 রানের জন্য কিন্তু সংঘর্ষ করতে হচ্ছিল পাকিস্তানকে। আজকে জাকের আলী এবং তৌহিদ হৃদয় যখন ব্যাট করছিল, তখন ওই 1-2 রান আটকানোর কোনো প্রয়াস আমি দেখিনি। হ্যাঁ, ওরা অনেকটা ডট খেলছিল, ওরা বরঞ্চ দৌড়াচ্ছিল না। তৌহিদ হৃদয়ের স্বাভাবিক একটা সমস্যা চলছিল, তার জন্য হয়তো দৌড়াতে পারছিল না। কিন্তু তাছাড়া রোহিত শর্মার ফিল্ড প্লেসমেন্ট দেখে কখনোই আমার মনে হয়নি যে 1 বা 2 রান আটকানোর চেষ্টা করছে, যার ফলে খুব ইজিলি তারা নিজেদের ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের এই 2 ব্যাটার। এইবার আর ক্যাচ তো পড়েইছে। ভালো ফিল্ডিং যতটা না হয়েছে, তার থেকে খারাপ ফিল্ডিং হয়েছে প্রথম ম্যাচেই, কারণ প্রায় 3খানা ক্যাচ মিস হয়েছে। তারপর কুলদীপ যাদবের খুব বাজে ফিল্ডিং কিছু কিছু চোখে লেগেছে। তো এইরকম কিছু গেছে। তাছাড়া বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচ, স্লিপে শুভমান গিলের ক্যাচ, সবগুলোই ভালো ছিল, কিন্তু মোটের ওপর ভারতকে চিন্তায় রাখবে অবশ্যই কিছুটা হলেও, কারণ এর পরের ম্যাচগুলো অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। যে ম্যাচ পাকিস্তান, যে ম্যাচ নিউজিল্যান্ড সামনে পাবে তাদের ভারত, সেদিকে তো চোখ রাখতেই হবে, কারণ ওইটা এই জিনিসগুলো না ঠিক করলে কিন্তু দুবাইয়ের এই পিচে খুব টাফ, খুবই টাফ। দুবাইয়ের যখন ওই ড্রোন শটটা নেওয়া হচ্ছিল, তখন আমি দেখছিলাম যে অন্ততপক্ষে 7-8টা বোধহয় পিচ আছে পাশাপাশি। এবার কোন পিচে খেলা হবে
যদি এই পিচে খেলা হয় তাহলে কিভাবে চেঞ্জ করবে আবার পিচটাকে সেটাও দেখতে হবে, নাকি ওই সেম পিচেই খেলা হয়। যদি সেম পিচে খেলা হয় তাহলে কিন্তু টাইট সিচুয়েশন আছে ভারত পাকিস্তানের এই ম্যাচের ক্ষেত্রে। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ খুব বাজে খেলেছে, যার ফলে চাপটা রয়ে গেছে এবং রান তোলার গতি একদমই চোখে পড়েনি। শেষের দিকে গিয়ে সেটাকে মেকআপ করার চেষ্টা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে রান অনেকটাই বেশি হয়ে গেছে, কারণ 5 উইকেটে বোধহয় 35 ছিল, আর তারপরে শেষমেশ 228 রান বাংলাদেশ সংগ্রহ করে, যেটা এক কথায় তো বেশ ভালো বলাই চলে। এরপরে চলে আসি ভারতের ইনিংসের ক্ষেত্রে। ভারতের ব্যাটিং করার ক্ষেত্রে রোহিত শর্মাকে দেখে মনে হচ্ছিল ওয়ার্ল্ড কাপ 2023, ওই ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এর ওই ছোঁয়াটুকু বোধহয় এখনো আছে, এবং সেভাবে খেলাটাই বেটার। ওই ভয় পেয়ে খেলে কোনো লাভ নেই। তবে পাওয়ার প্লে আমি সেবারও বলেছিলাম, আমার মনে আছে যে পাওয়ার প্লেতে যখন রোহিত ভালো খেলছে তখন পাওয়ার প্লেটা অন্তত সেফলি কাটিয়ে দেওয়া দরকার, কিন্তু ওই পাওয়ার প্লে লাস্ট ওভারে গিয়ে রোহিতের উইকেট দেওয়া এটা তখনও চোখে লেগেছে, আজকেও চোখে লাগলো। তারপরে বিরাট কোহলি, আমার কোথাও একটা সমস্যা মনে হচ্ছে বিরাট কোহলির ক্ষেত্রে। বিরাট কোহলি অফ স্টাম্পের যে বাইরের বলগুলো, সেই বলগুলো ছোঁয়া দেবেন না এটা ঠিক কথা, কিন্তু তারপরেও যেভাবে আউট হচ্ছে, বিশেষ করে লেগ স্পিনারের ক্ষেত্রে যেভাবে আউট হচ্ছে, কারণ 5টা ইনিংসে আমি স্ট্যাটটা দেখছিলাম, 5টা ইনিংসের মধ্যে 5বারই কিন্তু লেগ স্পিনের মাধ্যমে আউটটা হয়েছে। আর বিশেষ করে খুব সম্ভবত ঋষাদের যে লেগ স্পিন, ঋষাদের যে এই হাতটা যখন লেগ স্পিন করছে তখন কিন্তু এই হাতটা লক হয়ে যায়, অতএব লেগ স্পিনটা যখন এইরকম করছে তখন এইরকম লক হয়ে যাচ্ছে, এর ফলে খুব ভালো কিন্তু স্পিনটা পাওয়া যায়, বলটা ঘোরে খুব ভালো। আমরা রিস্ট স্পিনারের ক্ষেত্রে কুলদীপের ক্ষেত্রে যদি আমরা দেখি ভারত ইনিংসে, সেরকম ভাবে টার্ন পাওয়া যায়নি। হ্যাঁ, কিছু কিছু টার্ন পাওয়া গেছে, কিন্তু সেটা ব্যাটারদের খুব একটা সমস্যায় ফেলেনি বাংলাদেশের ব্যাটারদের। কিন্তু যখন ঋষাদ বল করছিল তখন কিন্তু ওই ঘূর্ণিটা অনেকটাই কষ্টে ফেলছিল ভারতীয় ব্যাটারদের, আর তারপরে পিস্তমন্থর হয়েছে, ফলে আরো সুযোগটা পেয়েছে ঋষাদ। কোহলির ক্ষেত্রে বলি, কোহলি কোথাও একটা নিচের মনঃসংযোগটা ঠিকমতো বসাতে পারছে না। তার কারণ হতে পারে কোহলি আনা, তার কারণ হতে পারে কোহলি দ্য ব্র্যান্ড, তার কারণ হতে পারে কোহলি এই মুহূর্তে দাঁড়িয়ে তার ফোকাস নড়ে গেছে, এবং তাকে ঠিকঠাক জায়গায় তার ফোকাসটাকে আনতে হবে, নাহলে এইভাবে কাটে কখনো ওই যে কাটটা মারলো তাতে এই যে ক্যাচটা গেল, ওটা কখনো কাট মারার বল না, কারণ অতটাও কিন্তু বলটা তার শরীরের দিকে এতটাই চলে এসেছিল যে ওই রুমটা সে পায়নি। ওই রুমটা না পাওয়ার ফলে ওই যে কাটটা সেটা সোজাসুজি চলে গেছে ওই ফিল্ডারের হাতে। যদি আরেকটু এদিক ওদিক হতো হয়তো বা 4ও হয়ে যেতে পারতো। তো সেদিক থেকে দেখতে গেলে কোহলিকে শুধু অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেবো না এটা ভাবলে হবে না, তার কারণ কোহলির আরও এই মুহূর্তে কোহলির মানসিক যে একটা কাঠামোর পরিবর্তন সেটা অত্যন্ত দরকার। যখন ফিল্ডিং করছে কোহলি ঠিক আছে, কিন্তু এই যে ব্যাটিং এর ক্ষেত্রে একটু বোধহয় নড়বড়ে, কিন্তু ওই যে বললাম বড় ম্যাচের প্লেয়ার কোহলি, তাই এরপরে যে ম্যাচটা আছে 23 তারিখ, সেখানে যে কোহলি জ্বলে উঠবে না কেই বা বলতে পারে। আর তাছাড়া শ্রেয়াস আইয়ার আজকে একটু আজকে সবাইকেই যদি বা একটু কেমন যেন লেগেছে ওই পিচটার কারণে, তবে শ্রেয়াস আইয়ার যদি নিজের স্বাভাবিক খেলাটা খেলে তাহলে খুব ভালো হয়। যে ওই যে একটা দুর্ধর্ষ স্ট্রোক প্লে, এই জিনিসগুলো কিন্তু দরকার শ্রেয়াস আইয়ারের থেকে। তারপর KL রাহুলকে আজকে দেখে ভালো লেগেছে। হ্যাঁ, একবার জীবনদান পেয়েছে। জাকির আলী একদম লোপ্পা একটা ক্যাচ মিস করেছে, ঠিক যেমন রোহিত শর্মা জাকির আলীর ক্যাচটা মিস করেছে। আর ক্যাচ মিস করার পর যারা খেলাটা দেখেছে তারা তো বুঝতেই পারছে রোহিত শর্মা কি কি বলার চেষ্টা করেছে, এবং বেশ মজা লেগেছিল। একটা কি বলবো, একটা খেলার মধ্যে এই ধরনের মজা ঠিকই আছে। আর পুরো যদি আমি ম্যাচের কথা বলি, সব থেকে ভালো যে শটটা আমার লেগেছে সেটা হচ্ছে শুভমান গিলের ওই ডিপ মিড উইকেটে যে 6টা মেরেছে। খুব সম্ভবত বোলার ছিল তানজিম, আমি যদি খুব ভুল না হয় তানজিম ছিল বোলার, আর
শুভমান গিল একদম প্রথমের দিকে, হ্যাঁ, তানজিম সাকিব বোলার ছিল এবং শুভমান গিলের ওই ছয়টা একটা চড় মারার মতো। এই চড়গুলো যদি 23 তারিখ হয় না, হা, দেখা যাক কি হয়। তবে আজকের ম্যাচটা ভালো হয়েছে, আজকের ম্যাচটা টাইট গেছে, এতটা টাইট হবে ভাবিনি, কারণ একদম প্রথমের দিকে 5 উইকেট চলে যাওয়ার পরে বাংলাদেশ যেভাবে রিকভার করেছে ইনিংসে, সেটা এক কথায় অনবদ্য, এবং তার সঙ্গে সঙ্গে ভারত যেভাবে উত্তর দিয়েছে সেটাও বেশ ভালো, একটা প্র্যাকটিস হয়ে গেল আর কি, অনেকটা সময় নিয়ে হয়েছে। এটা যদি একটু আগে খেলাটা শেষ হতো তাহলে নেট যে রান রেটটা সেটার দিকে চোখ রাখতে হবে, কারণ একটা ম্যাচ হারলে সেটার দিকে নেট রান রেটটা প্রভাব পড়বে, তো সেই দিকগুলো দেখতে হবে। আর যদি না হারে তো খুব ভালো। নিউজিল্যান্ডের ম্যাচটা টাফ হতে চলেছে, পাকিস্তানের ম্যাচটাও টাফ হতে চলেছে, কিন্তু পাকিস্তানের ম্যাচের ক্ষেত্রে আমি বলবো পাকিস্তান যেভাবে গতকালের ম্যাচটাই হেরে গিয়েছে, তাতে মনে হয় পাকিস্তানের ফোকাসও কিন্তু নড়ে গেছে। তো সেক্ষেত্রে আর ইন্ডিয়ার সামনে যখনই পাকিস্তান পড়ে তাদের এমনি অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে এই আইসিসি টুর্নামেন্ট। আর আইসিসি টুর্নামেন্ট ছাড়া এমনি দেখাও হয় না দুই দলের। কিন্তু 23 তারিখ সত্যি খুব কঠিন হতে চলেছে। তবে আজকের ম্যাচে যেভাবে ভারত জিতেছে তাতে চিন্তার অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমি একদম বলবো না যে নিশ্চিন্তে জিতেছে, সেটা একদমই নয়। অনেকগুলো চিন্তার জায়গা আছে, সেই জায়গাগুলো ঠিক করতে হবে। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি ভালো করতে হবে, বিরাট কোহলিকে তার ফর্মে ফিরতে হবে। এছাড়াও যে যে ছোট ছোট চেঞ্জেস, যদি বোলিং চেঞ্জ করে, যদি নাও করে, সেক্ষেত্রে কুলদীপকে ভাবতে হবে কিভাবে উইকেটটা আমি নেবো, কারণ অক্ষর প্যাটেল উইকেট নিচ্ছে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এরা হয়তো রানটা আটকে দেবে, উইকেটও একটা দুটো নেবে, কিন্তু কুলদীপ চায়নাম্যান বোলার, তাকে কিন্তু জ্বলে উঠতেই হবে, নাহলে খুব মুশকিল হবে। কারণ পাকিস্তানের হাতে আবরার আছে, আর ভারতের হাতে কুলদীপ আছে। বরুণকে খেলাবে কিনা সেটা তো পরের কথা। তবে বাংলাদেশ এই ম্যাচটা জয় দিয়ে শুরু হলো, আস্তে আস্তে দেখা যাক কত দূর এগোতে পারে।